আমাদের ব্রেকআপের 1 বছর হয়ে গেছে। এর মধ্যে নিজেকে বেশ গুছিয়ে নিয়েছি। মাঝে মাঝে এই রাত বেরাতে পুরনো স্মৃতির কথা মনে করে কাঁদি। জানি না সে কাঁদে কিনা। বিগত 1 বছরে না ও আমাকে আর না আমি ওকে যোগাযোগ করার চেষ্টা করেছি। একদিন ইফতির সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল। কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলাম। কত পরিচিত একটা চেহারা, 4 বছরের সম্পর্ক, যে মানুষটার সাথে ছিল, হঠাৎ দেখে খুব বিব্রত বোধ করছি। সামনে থেকে এগিয়ে গেলাম কথা বলার জন্য। ভালো আছো? ভালো আছি। তুমি কেমন আছো মারিয়া? এই তো আছি। কি করছো এখন? বাসার সবাই ভালো আছে তো? সবাই ভালো। একটা প্রাইভেট ফার্মে চাকরি করছি। আর তুমি কি করছো? এই তো, আমিও একটা ব্যাংকে আছি। তুমি অনেক সুন্দর হয়ে গেছো। হাহ, যাক, তোমার চোখে পড়লো তাহলে। পড়বে না কেন? তুমি তখনও সুন্দর ছিলে, এখন তার চেয়ে আরও বেশি সুন্দর হয়ে গেছো। হাহ, বাদ দাও, আমাকে এখন অফিসে যেতে হবে। আসি তাহলে। চলে যাচ্ছ? আমাকে ভয় পাও? আবার আমার প্রেমে পড়ে যাওয়ার ভয়? না, ভয় পাই না, আবার পাইও। কোথাও দুর্বলতা যদি ঘাপটি মেরে বসে থাকে, সেটা আবার উদয় হয়ে গেলে সমস্যায় পড়ে যাব। থাকো তাহলে, আল্লাহ হাফেজ। আমি আর ফিরে তাকালাম না। সম্পূর্ণ রাস্তা আমাদের সম্পর্কের দিনগুলোর কথা মনে করতে করতে গেলাম। আসলেই আমি ভয় পাই ওর দিকে তাকিয়ে কথা বলতে, কারণ আমার রাত জাগা চোখের পানিগুলো জানে যে আমি ইপ্তিকে এখনও কতটা ভালোবাসি। কিন্তু ইপ্তি খুব নিষ্ঠুরতার সাথে সম্পর্কটা শেষ করে দিয়েছিল। কত কেঁদেছি এই একটা সম্পর্ক বাঁচাতে। ইপ্তির একটু মায়া করেনি আমার উপর। সম্পর্কের শেষের দিকে আমার নাম্বারটা ছিল, তাও ব্লক লিস্টে। কতদিন তাকে আমি অন্য মেয়ের সাথে কথা বলতে গিয়ে হাতে নাতে ধরেছি, তাও চেয়েছি সে থাকুক। একসময় আমাকে বলতো আমাকে নাকি সুন্দর লাগে না, আর আজ কত আহ্লাদ করে বলেছে আমাকে নাকি সুন্দর লাগছে। হায় রে, কি রং তামাশা। গাড়ি অফিসের সামনে চলে এসেছে। গাড়ি থেকে নামতেই দারোয়ান বলে উঠল, ম্যাডাম, আপনার চোখ লাল কেন? আমি বললাম, না তো। আমি কেঁদেছিলাম আমার অজান্তে। এতটাই অতীত নিয়ে ব্যস্ত ছিলাম যে খেয়ালই করিনি যে আমি কাঁদছি। হালকা করে চোখ মুছে অফিসে ঢুকে গেলাম। হঠাৎ ফোনে মেসেজ আসলো, আমাকে কি ভুলতে পেরেছো? হয়তো ইপ্তির জন্য একটা গোপন অপেক্ষা ছিল। ইপ্তি যে একটা প্রশ্ন করেছিল সেটা খুব সহজ ছিল, কিন্তু উত্তরটা ছিল খুব কঠিন। এর প্রমাণ তার মেসেজ দেখে আমার আবার চোখ লাল হয়ে যাওয়া। খুব সাহস করে তাকে লিখে ফেললাম, নামটা বাদে তোমার সব কিছুই ভুলে গেছি। পরবর্তী রিপ্লাই, আমি কিন্তু তোমার শরীরের ঘ্রাণটাও এখনো ভুলিনি। আমি শিউরে উঠলাম। আমার আবার দুর্বল হয়ে পড়ার ভয়টা বেড়ে উঠল। অনেকক্ষণ ইচ্ছে করে মোবাইলটা নিজের কাছ থেকে সরিয়ে রেখে অফিসের কাজে লেগে গেলাম। মোবাইলের লাইটটা জ্বলে উঠল। খুব সাহস করে মেসেজটা পড়লাম, অফিস কতক্ষণ? মামুনের দোকান, আমাদের সে সময় প্রেম আর বিচ্ছেদের সাক্ষী। কত সুন্দর সময় কাটিয়েছি সেখানে। আমি ইপ্তিকে কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু মনের কোণায় এখনও যে দুর্বলতা ছিল ইপ্তির জন্য। আমি তাই রিপ্লাই দিলাম, আমি 7টায় মামুনের দোকানের ওখানে থাকবো। মেসেজটা দেওয়ার পর আমি অনিচ্ছায় হেসে উঠলাম। মনে হচ্ছিল পুরানো প্রেমটা আবার জেগে উঠেছে। আমাদের সম্পর্ক শেষ করার মূল কারণ ছিল ইপ্তির অন্য মেয়ের প্রতি বেশি আকর্ষণ। হয়তো 1 বছরে শুধরে গেছে। আমি অফিস শেষ করে ঠিক 7টায় মামুনের দোকানে পৌঁছে গেলাম। ইপ্তি আসার আগে ব্যাগ থেকে আয়নাটা বের করে বারবার নিজের চেহারাটাকে দেখছিলাম। ইপ্তি আসলো। আমরা আবার আগের মতো খুব স্বাভাবিক হতে পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে কথার পরিমাণ বাড়তে থাকে। আগের কোনো কথা তুলতে গেলেই ইপ্তি বলে, যা গিয়েছে এটা নিয়ে আর কথা বলো না প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। ইপ্তির এই মাপ চাওয়াটা যদি সে আগে চাইতো, তাহলে শেষের এই 1 বছর আমাদের ভালোই কাটতো। আমি মাফ করে দিলাম। আমাদের আবার রাত জেগে ফোনে কথা বলা শুরু হলো, ভোর পর্যন্ত। আবার অফিসের পর ইপ্তির বাইকে করে জাদুর শহরে ঘুরে বেড়ানো,
আমরা আবার সম্পর্কটা এভাবে শুরু করছিলাম। এভাবেই কেটে গেল প্রায় 15 দিন। একদিন রাতে হঠাৎ ইপ্তির ফোন ওয়েটিং। থাকতেই পারে, ফোন আছে যখন মানুষ তো কল দেবেই, এটাই স্বাভাবিক। আমি বিষয়টা নর্মালি নিলাম। ইপ্তি ফ্রি হওয়ার পর কল ব্যাক করলো। ইপ্তি পরের দিন আমার সাথে দেখা করতে পারবে না, অফিসের কাজ আছে বলল। আমি কোনো আপত্তি করিনি, কাজ থাকতেই পারে। সেদিন সারাদিন ইপ্তির মোবাইল অফ ছিল। রাতে ইপ্তিকে ফোন করলাম, ওর ফোন ওয়েটিং। অনেকক্ষণ পর ইপ্তি কল ব্যাক করলো। আমি রিসিভ করতেই একটা মেয়ের আওয়াজ ভেসে উঠল আর আমাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করলো। আমার মাথা চক্কর দিয়ে উঠল। এই কেমন ভাষা? এটা কে? আন্দাজ করতে পারলাম মেয়েটা কনফারেন্সে, ইপ্তিও লাইনে আছে। ইপ্তিকে জিজ্ঞেস করলাম, মেয়েটা কে ইপ্তি? ইপ্তি কোনো উত্তর দিল না। ওর হয়ে মেয়েটা সব উত্তর দিচ্ছে। সে বলল, আমি ওর গার্লফ্রেন্ড হই। আমাদের মাঝে তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি? আমি যতই শুনছিলাম অবাক হচ্ছিলাম। খুব রাগ হয়ে উত্তর দিলাম, তোমার মতো মেয়েদের সাথে আমার কথা বলার কোনো রুচি নেই। আর তোমার বয়ফ্রেন্ড আমায় কল করতো, আমি না। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ইপ্তি শুধরায়নি, কখনো শুধরাবেও না। আমি চিৎকার দিয়ে আবার কান্না করতে থাকলাম। কিছুক্ষণ পর ইপ্তি ফোন করলো। প্রথম দুবার রিসিভ করলাম না। তৃতীয়বার কল রিসিভ করার সাথে সাথেই আমি কিছু বলার আগে ইপ্তি বলে উঠল, মারিয়া প্লিজ কথাগুলো শোনো। মেয়েটা আমার গার্লফ্রেন্ড ঈশিতা। ওর সাথে আমার অনেক দিন যাবৎ প্রবলেম চলছিল। এর মাঝে তোমার সাথে আমার কথা শুরু হয়ে গেল। আমি তোমার সাথে খুব চিন্তামুক্ত থাকতাম। রাতে তোমার সাথে কথা বলার সময় ও আমাকে ওয়েটিংয়ে পেত। কিন্তু গতকাল ওর সাথে আমার সব ঠিক হয়ে গেছে। ও আমার মোবাইলে তোমার নাম্বার পেয়ে খুব কান্না করছে। মারিয়া, ঈশিতা অনেক কাঁদছে, অনেক ছটফট করছে। ও এটা মেনে নিতে পারছে না যে আমি ওর অনুপস্থিতিতে অন্য কারোর সাথে কথা বলেছি। আমি ওর ছটফট সহ্য করতে পারছি না। তুমি প্লিজ যদি ওকে বলতে তুমিই ফোনটা আমাকে করেছিলে, আমি না, তাহলে ও একটু শান্ত হতো। আমাকে যদি এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো তাহলে প্লিজ এই কাজটা করে দাও। আমি আর কখনো তোমাকে এরপর বিরক্ত করব না, প্লিজ। আমি সম্পূর্ণ কথাটা শোনার পর উত্তর দিয়েছিলাম, ঠিক আছে। ইপ্তি ঈশিতাকে কনফারেন্সে নিয়ে আসে। ঈশিতাকে খুব বোঝানোর চেষ্টা করলাম, দোষটা আমার, ইপ্তির না। ইপ্তিকে আমি রাত বেরাতে কল দিতাম, ইপ্তি কথা বলতে চাইতো না। ঈশিতা বলল, আর কোনোদিন যদি ইপ্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে খুব খারাপ হবে। আমি ফোনটা কেটে দিলাম। অনেকক্ষণ নীরব হয়ে শুয়ে রইলাম। কি ভাবনায় যেন ডুবে গেলাম। কিছুক্ষণ পর ইপ্তি আবার ফোন দেয়। মারিয়া, সরি বিষয়টার জন্য। অনেকগুলো গালি শুনলি। আসলে ওর মুখটা একটু খারাপ, কিন্তু আমাকে ও অনেক ভালোবাসে। মারিয়া প্লিজ আমাকে মাফ করে দিও। ইপ্তি, খুব অবাক হলাম, সাথে খুশিও হলাম। অন্তত একজনের ছটপটানি তোমার চোখে ধরা পড়েছে। এমন কত ছটপট যে আমি করেছি তার কোনো হিসেব নেই। আজ তার ছটপট তোমার ধরা পড়েছে। আর তুমি আমাকে একটা বছর ছটপট করিয়েছ। তুমি আমাকে বারবার তোমার স্বার্থে ব্যবহার করেছো। আজ যখন বললে আমি যদি তোমাকে ভালোবেসে থাকি তাহলে তোমার কাজটা যেন করে দিতে, শুধুমাত্র ভালোবাসার দোহাই শুনে আমি অপমান হলাম। আসলে কি জানো ইপ্তি, তুমি কখনোই ভালো হবে না। তোমরা মানুষের আবেগ নিয়ে খেলতে পারো। মারিয়া, ঈশিতা, না জানে কত কে তোমাদের এই ফাজলামোর তালিকায়। দোষ আমাদের মতো মেয়েদের, যারা তোমাদের মতো মানুষকে ভালোবেসে ফেলি। যার যোগ্যই তোমরা নও। ভালো থেকো, আর নিজের আবেগ সুযোগ সুবিধা অনুযায়ী আমাকে আর কখনো ভুলেও ব্যবহার করার চেষ্টা করবে না। আজকের পর ভালোবাসার দোহাই দিলেও লাভ হবে না, কারণ তোমাকে এতদিন ভালো না বাসলেও ঘৃণা ছিল না। আজ থেকে শুধুই ঘৃণা তোমার জন্য। ফোনটা কেটে দিয়ে আবার কাঁদতে থাকলাম এবং ইপ্তির জন্য এটাই আমার শেষ কান্না ছিল। এরপর অনেক দিন পর ইপ্তি আমাকে কল করেছে। আমি আর কখনো ফোনটা রিসিভই করিনি। আমি নাম্বারটা চেঞ্জ করিনি, যাতে ইপ্তি আমাকে কল করলে আমি বুঝতে পারি সে ততবার অন্য কারো কাছে অপমান হওয়ার পর আমাকে একবার স্মরণ করত এবং আমি তার রেসপন্স না করে তাকে শাস্তি দিতাম। ভালোবেসেছিলাম, সেটাকে সে ঘৃণায় পরিণত করেছে। বাসি না ভালো তাকে, যে ভালোবাসেনি আমাকে। চাই না আমি এমন ভালোবাসা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।